নমস্কার, আমি চন্দ্রানী। আজকে আরেকটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম। নন্দিনী একটি গরিব পরিবারের মেয়ে, 4 বোন আর বাবা মা। নন্দিনী যেই গ্রামে থাকে সেই গ্রামে একটি জমিদার বাড়ি আছে। সেই জমিদার বাড়ি সিংহ রায় বাড়ি নামে পরিচিত। এখন আর ওই জমিদারের সেই আধিপত্যটা আর নেই, কিন্তু গ্রামের সবাই এই জমিদার বাড়িকে খুব মানে। জমিদার বাড়ির শেষ বংশধর হলেন যতীন্দ্র সিংহ রায়। এখন আর জমিদারত্বটা নেই তাদের, কিন্তু সে তার আভিজাত্যে বড়াই করে থাকে, পূর্বপুরুষদের পরিচয় দিয়ে থাকে সব জায়গায়। হ্যাঁ, বিশাল এক বাড়ি আছে, কিছু জমি আছে, কারণ এখন তো দিনকাল পাল্টে গেছে, আগের মতো আর নেই। এই যতীন্দ্র সিংহ রায়কে এই গ্রামের থানার বড়বাবুরাও খুব মানেন, কারণ উনি বড়বাবুদের অনেক ঘুষ দেন, অনেক কিছু পাঠান। এইভাবেই গ্রামের চলছে। যতীন্দ্র সিংহ রায় চরিত্র দিক দিয়ে খুবই একটা খারাপ চরিত্রের লোক। মানে তার যে কত নারী সঙ্গ সেটা কিন্তু বলা যাবে না। তো তার একজন স্ত্রী ছিলেন, শোনা গেছে যে যতীন্দ্র সিংহের রায়ের প্রথম স্ত্রী, যিনি আত্মহত্যা করেই মারা গেছেন, কারণ সেও এই জমিদারের অত্যাচার আর সহ্য করতে পারছিলেন না। তাই যতীন্দ্র সিংহ রায় ওই বাড়িতে এখন একা। ওই বাড়িতে যেসব মেয়েরা কাজ করতে যায় তাদেরও যতীন্দ্র সিংহ রায় ছাড়ে না, তাদেরও ভোগ করে। এই জন্য ওই বাড়িতে কোনো মেয়ে মানুষ কাজ করতে যেতে চায় না। আগে যেমন এই জমিদার বাড়ির খুব বদনাম ছিল, কারণ এই জমিদার বাড়ির পুরুষরা নাকি গ্রামের মেয়েদের জোর করে নিয়ে যেত, তাদের ওই জমিদার বাড়িতে এনে তুলতো, তাদের উপর নানান রকম শারীরিক অত্যাচার করত। এইভাবেই এই জমিদার যতীন্দ্র সিংহ রায়ের বাড়ির অনেক বদনাম আছে। কিন্তু এখন যেহেতু নেই, তাই গ্রামে এখন এত কিছু হয় না। তবুও মেয়েরা কিন্তু এখন অবধি এই যতীন্দ্র সিংহ রায়ের বাড়িকে ভীষণ ভয় পায় এবং যতীন্দ্র সিংহ রায়কেও ভয় পায়। কিন্তু এখন আর সেই রকম কোনো অত্যাচার গ্রামে হয় না। নন্দিনী, নন্দিনীরা 4 বোন। নন্দিনী সব থেকে ছোট। 3 দিদির কোনো রকম বিয়ে হয়ে গেছে। বাবা মার সাথে থাকে নন্দিনী। নন্দিনী একটু বরাবরই সাহসী মেয়ে, পড়াশোনায় ভালো, কিন্তু কি করবে, খুব গরিব বাবা। এই বাবা এই যতীন্দ্র সিংহ রায়ের জমিদার বাড়িতেই ছোটোখাটো কাজ করে, খুব অল্প মায়না পায়। এইভাবেই তাদের সংসার চলছে খুব কষ্টে। গ্রামের এক ছোট্ট স্কুলে নন্দিনী পড়াশোনা করে। 3 দিদি কোনোরকমভাবে পার করে গেছে, কিন্তু এখন নন্দিনীর বয়স 18 বছর। কিন্তু নন্দিনী খুব বই পড়তে ভালোবাসে, গান শুনতে ভালোবাসে, কিন্তু কি করবে, বাবা মার সামর্থ্য নেই। নন্দিনী ভাবে এইভাবে হয়তো আর কিছুদিন কাটানোর পর বাবা মা তাকে দিদিদের মতো বিয়ে দিয়ে দেবে, কষ্ট করে হোক, কোনো গ্রামের গরিব ছেলে তার ভাগ্যে জুটবে, এটাই তার জীবন। এইভাবেই নন্দিনী জীবনটাকে মেনে নিয়েছিল। দুর্গাপুজো, নন্দিনী কোনোদিন যতীন্দ্র সিংহ রায়ের বাড়িতে যায়নি। এই বছর তার বাবা মা জোর করেই এই দুর্গাপুজোয় যতীন্দ্র সিংহ রায়ের বাড়িতে নিয়ে গেলেন। প্রত্যেক বাড়ি এই জমিদার বাড়িতে দুর্গাপুজো হয়, গ্রামের সব মানুষ সেখানেই আনন্দ করে। কিন্তু নন্দিনী যেতে চাইতো না, কারণ নন্দিনী ওই ভদ্রলোক সম্পর্কে সব কিছুই জানতো, শুনতো, তাই কিছুতেই ওই জমিদার বাড়িতে যেতে চাইতো না। নন্দিনী দেখতেও খুব সুন্দর, কিন্তু বাবা মার জোর করার পরে এই গ্রামের জমিদার বাড়িতে আজ দুর্গা অষ্টমীতে সে পৌঁছলো বাবা মার সাথে। বাবা মার সাথে যাওয়ার পর নন্দিনী দেখল এই যতীন্দ্র সিংহ রায় তাকে দেখছে পা থেকে মাথা অবধি, অদ্ভুতভাবে দেখছে। তার চুল, তার চোখের দিকে, তার পুরো শরীরটাকে অদ্ভুত চোখে দেখছে। নন্দিনীর ভালো লাগছিল না, মাকে বলছিল চলো। মা বলল, তুই ছাড় তো, এখানে অনেক কিছু আজকে খাওয়াবে, আজকে অনেক দিন পর ভালো খাবার খাবো। বাড়িতে কী বা খাই, নুন ভাত বা একটু পালং পাতা এনে সেদ্ধ করে খাই, কলমি শাক এনে খাই, এইভাবেই তো আমাদের চলে। কতটুকু মায়না পায় তোর বাবা, আজকে আমরা খাবো, খুব পেট ভরে খাবো। নন্দিনীর একদম ভালো লাগছিল না ওই যতীন্দ্র সিংহ রায়ের তাকানো, খুব অস্বস্তি হচ্ছিল নন্দিনী। তারপরে নন্দিনী
বাবা মার সাথে বাড়ি চলে এলো। কিছুদিন পর খবর পেল যে যতীন্দ্র সিংহ রায় নাকি তাকে পছন্দ করেছে। তার বাবার কাছে জানিয়েছে সে নন্দিনীকে বিয়ে করবে। নন্দিনী তো শুনে অবাক, কারণ নন্দিনী সবে বয়স একদম অল্প, আর যতীন্দ্র সিংহ রায় তো অনেক বয়স্ক, বেশ বুড়ো বলতে গেলে নন্দিনীর থেকে। কিন্তু নন্দিনী তো ভাবতেই পারছে না। তার বাবা মার তো আনন্দে ফেটে পড়ছে, সবাইকে বলে বেড়াচ্ছে তার মেয়ের নাকি জমিদার বাড়িতে বিয়ে হবে। কি অদ্ভুত! বাবা কটা টাকার জন্য। দিদিরা এলো, তারা বলল, দেখ আমাদের সংসারও তো খুব টানাপোড়েন, কিন্তু কিচ্ছু করার নেই। আজ তুই যদি এই জমিদার বাড়ির বউ হোস, তাহলে আমাদের সমস্ত দুঃখ কষ্ট চলে যাবে। যতীন্দ্র সিংহ রায় বলেছে বাবার আর কাজ করতে হবে না, বাবাকে প্রচুর টাকা দেবে, আর আমাদের তিন দিদির সংসার চলবে ভালোভাবে। তো জামাইবাবুরাও এই যতীন্দ্র সিংহ রায়ের জমিদারের অনেক কাজ পেয়ে যাবে। তুই বিয়েটা কর না, কর একটু, ভালো থাকবি। কটা মেয়ের ভাগ্যে জোটে এরকম জমিদার বাড়ির বউ হওয়ার। বললাম, হ্যাঁ রে দিদি, ওনার চরিত্র ভালো না, সব সময় শুনেছি। আগের যিনি স্ত্রী ছিলেন তিনিও আত্মহত্যা করেছেন। দিদি, মা সবাই বলল, জমিদার বাড়ির ছেলেদের একটু চরিত্রের দোষ থাকে, তা কোনো ব্যাপার নয়। ওইসব ভাবলে জমিদার বাড়ির বউ হওয়া যায় না। কিন্তু ভেবে দেখ, তোর কি নেই? এত বড় বাড়ি, এত সম্পত্তির মালিক হবি, তোর যে সন্তান হবে সে তো বিশাল ব্যাপার হবে রে। শাড়ি গয়না কোনো কিছু তোর অভাব নেই, এর থেকে আর কি চাই? পুরুষ মানুষের ওইটুকু দোষ কোনো ব্যাপার নয়। তুই রাজি হয়ে যা বোন, সবাই আমরা বাঁচবো, আমাদের সব কিছু ভালো হবে। আবার দুটো পেট ভরে খেতে তো পারবে বাবা মা, বল, আমরা সবাই। বেশ, নন্দিনী রাজি হয়ে গেল। ধুমধাম করে নন্দিনীর আজ বিয়ে হলো যতীন্দ্র সিংহ রায়ের সাথে। আজ নন্দিনীর ফুলশয্যা। নন্দিনী খুব ভয়ে গুটিয়ে রয়েছে। কি হবে নন্দিনীর? ভীষণ ভয় পাচ্ছে। এক বয়স্ক মানুষ গ্রামের বলল, ভয় পাচ্ছ কেন? এত বড় বাড়ির বউ হয়েছ, জমিদার বাড়ির বউ হয়েছ, তাতে ভয় কিছে? দেখবে সব ভালো হবে। বলতে বলতে কেমন বেরিয়ে গেল। আর নন্দিনীর ঘরটায় যখন নন্দিনী এসে ঢুকলো, দেখলো কত শাড়ি গয়না সমস্ত ছড়িয়ে রয়েছে। সে নাকি প্রচুর পেয়েছে। অদ্ভুত লাগছিল নন্দিনী। এত বয়সে বড় একটা লোক। 12টা বেজে গেল। নন্দিনী একাই সেই ফুলশয্যার খাটে বসে আছে। রাত যখন 2টো বাজলো, তখন নন্দিনীর স্বামী নন্দিনীর ঘরে আসলো মাতাল অবস্থায়। এসেই নন্দিনীর গায়ে ঝাঁপিয়ে পড়ল, নানানভাবে শারীরিক অত্যাচার করল। যেভাবে একটা মানুষের রেপ হয় ঠিক সেইভাবে। তো নন্দিনীর কোনো উত্তর নেই, কোনো ভাষা নেই বলার মতো। সারা শরীর খুব যন্ত্রণা করছিল। সকালে উঠে জমিদার বললেন, আজ তুমি এই বাড়ির বউ, সমস্ত কিছু ভালো করে এই বুড়ি মাসির থেকে বুঝে নাও। এখানে যারা কাজ করেন তারা সবাই তোমাকে মা বলে সম্বোধন করবে, তুমি এদের মা। হ্যাঁ, আমাদের নাট মন্দির আছে, সেখানে ঠাকুর ঘর, সেখানে ঘুম থেকে উঠে স্নান করে তোমার প্রথম কাজ পুজো দেওয়া। নন্দিনী সব কিছু শুনল। এইভাবেই নন্দিনী সংসার চলল। নন্দিনীকে ওই বুড়ি মাসি সব বুঝিয়ে দিল, কোথায় রান্নাঘর, কোথায় কি। নন্দিনী পুরো বাড়ি ঘুরে দেখছিল। বিশাল বড় বাড়ি, কি নেই নন্দিনীর। সব কিছু ভাবতে লাগলো। কিন্তু প্রতি রাত হলেই, রাত 2টোর সময় নন্দিনীর স্বামী নন্দিনীর উপর শারীরিক পাশবিক অত্যাচার করে। নন্দিনীর আর সহ্য হয় না। প্রত্যেক রাতে এইভাবে শারীরিক অত্যাচার, তারপর সকাল হলে মানসিক অত্যাচার। যতীন্দ্র সিংহ রায়ের কথাবার্তাও খুব বাজে। প্রায় সময় সে এত মদ খেয়ে থাকে যে কিভাবে যে স্ত্রীকে গালাগালি করছে সেটাও সে জানে না। কখনো নন্দিনীর গায়ে লাথি মেরে দিচ্ছে, কখনো থালা ছুঁড়ে ফেলছে, রান্না এদিক ওদিক হলে অদ্ভুতভাবে ব্যবহার করছে নন্দিনীর সাথে। নন্দিনী 2 চোখ দিয়ে জল পড়ছে, ভাবছে তার বাবা মা দিদি সবার জন্য আজ সে বলি হলো। এই করে নন্দিনীর প্রায় 1.5টা বছর কেটে গেল। আজ নন্দিনী মা হতে চলেছে। এই খবরটা জানার পরে জমিদার খুব খুশি। নন্দিনীকে জানালো, তোমার যা যা লাগবে সব নিয়ে নিও।
আর গ্রামের লোকদের উপহার পাঠিয়ে দিও, কারণ আমি বাবা হতে চলেছি। শুনে নন্দিনী অবাক। সত্যি তো, সে বাবা হতে চলেছে, আর নন্দিনী কিনা মা হতে চলেছে। আজ নন্দিনীর পুত্র সন্তান জন্মালো, ছেলে। নন্দিনী ভাবল এই সন্তানকে নিয়েই নন্দিনী বাঁচবে, খুব ভালো করে বাঁচবে। এবার একটু এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য হচ্ছে না প্রতি রাতে। নন্দিনী অনেকদিন জমিদারের কাছে আসেনি, কারণ নন্দিনী মা হতে চলেছিল বলে নন্দিনীকে একটা আলাদা ঘরে রাখা হয়েছিল। ওই কদিন তারা যত্ন করেছিল নন্দিনীকে, যেহেতু তাদের বংশধর আসছে। আজ নন্দিনী পুত্র সন্তান হওয়ার পর জমিদার যতীন্দ্র সিংহ রায় খুব খুশি। সারা গ্রামের সব মানুষকে ভোজ খাওয়ানো হলো, সবাইকে অনেক দান ধ্যান করলেন উনি। থানার বড়বাবুরা এলেন, খুব খুশি। কিন্তু নন্দিনী দু চোখ দিয়ে শুধু জল গড়াচ্ছে। আবার হয়তো কদিন পরে ওই পাশবিক অত্যাচারের মুখে হবে। কটা দিন নন্দিনী একটু ভালো ছিল আলাদা ঘরে। এইভাবেই ছেলেকে নন্দিনী বড় করতে লাগলো, আর প্রতি রাতে মাতাল অবস্থায় এসে নন্দিনীর উপরে অত্যাচার করত। এইভাবেই নন্দিনীর চলছিল। প্রত্যেক দিন তার স্বামী পতিতালয়ে যায়, যেখানে এক একটা করে মেয়ে ধরে নিয়ে আসে। সেখানে ওই পাশের ঘরে তাদের সাথে ঠিক একই রকম কাজ করে। আর নন্দিনী তখন ছেলেকে ঘুম পাড়ায়। কিচ্ছু করার ছিল না নন্দিনী। রোজ এরকম দেখতে দেখতে নন্দিনী ক্লান্ত হয়ে যাচ্ছে। এই করতে করতে আজ নন্দিনীর ছেলের 18 বছর জন্মদিন। অদ্ভুত লাগছে, বিশাল করে ছেলের জন্মদিন পালন হচ্ছে, বাইজি নাচ হচ্ছে, পতিতালয়ের সমস্ত মেয়েরা এখানে খেতে এসেছে, গ্রামের মানুষরা খেতে এসেছে। জমিদার যতীন্দ্র সিংহ রায়কে সবাই ভালোবাসা দিচ্ছে, সবাই আশীর্বাদ করছে নন্দিনীর ছেলেকে। নন্দিনীর ছেলে আজ 18 বছর পূর্ণ হলো। নন্দিনী ভাবল এই ছেলেকে তো মানুষ করা যায়। ছেলেটাকে যদি একটু এই বাড়ির থেকে আলাদা করে মানুষ করা যেত, সুন্দরভাবে তাকে নিয়ে একটু বাঁচা যেত, সেটা কি করে নন্দিনী পারবে? জমিদারের সাথে নন্দিনী কথা বলে বলল, আপনার তো কোনো অভাব নেই, তাই ছেলেকে যদি একটু বিদেশে পাঠানো যায় ভালো পড়াশোনার জন্য, সেখান থেকে ছেলে পাশ করে আসলে খুব ভালো হয়। যতীন্দ্র সিংহ রায় পড়াশোনায় সেরকম ভালো ছিল না, তাই তিনি এই বিদেশে পড়াশোনা করতে যাওয়া সেটা কিছুতেই মেনে নিলেন না। বললেন, এই এত কিছু পড়ে আছে, জমিদার বাড়ির একমাত্র বংশধর এখানেই থাকবে, এখানেই আমি ছেলের বিয়ে দেব ধুমধাম করে, এখানেই ছেলে তৈরি হবে। বিদেশে গিয়ে পড়াশোনা করার মতো আমার মানসিকতা নেই। আমার ছেলে যদি পাল্টে যায় কোনো দরকার নেই, এখানেই থাকবে তোমরা, মা আর ছেলে। বেশ, তাই নন্দিনী মেনে নিল। ছেলে মাঝে মাঝে বলতো, মা তুমি এই নরক যন্ত্রণা থেকে পালিয়ে যাও না কেন? কেনই বাবার রোজ রোজ এই অত্যাচার সহ্য করো প্রতি রাত, প্রত্যেকটা দিন গালি গালাজ। অর্ধেক দিন তো বাবা মদ খেয়ে থাকে। রোজ রোজ পতিতালয় থেকে একটার পর একটা মেয়ে নিয়ে আসছে, আমি ছোট থেকে দেখে আসছি। ছেলেও খুব রাগী এবং জেদি তৈরি হলো নন্দিনীর। বাবার অত্যাচার দেখতে দেখতে অসহ্য হয়ে যাচ্ছিল। আর নন্দিনী ভাবছিল ছেলেকে কি করে বাঁচাবো। এইভাবেই নন্দিনীর সংসার চলছিল। এক এক করে কাজের লোক আসতো, কোনো কাজের লোক আর টিকছে না। সেই মেয়েগুলোর সাথেও যতীন্দ্রমোহন একই কাজ করতে যেত। সেটাও নাকি নন্দিনীর দোষ, কেন কাজের মেয়েরা টেকে না। এর জন্য নন্দিনীকে অনেক মারধর খেতে হতো। নন্দিনীর কোনো উপায় ছিল না। এইভাবেই নন্দিনীর আজকে 20টা বছর কেটে গেল। এরকমই একটা ঘটনা আজ নন্দিনীর জীবনে ঘটল। নন্দিনী জানে রোজই তার স্বামী ফেরে 12টা, 1টা, 2টো পতিতালয় থেকে। আজ দেখল নন্দিনী যে আজও তার স্বামী একদম মাতাল অবস্থায় ফিরছে, সাথে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে। সেই মেয়েটার বয়সও আজ 20 কি 21 হবে। সেদিন তার স্বামী এতটাই মদ খেয়েছিল যে হুঁশ হচ্ছিল না। আসার পর কোনোভাবেই ঘরে ঢুকেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, কোনো হুঁশই নেই। মেয়েটিকে দেখে নন্দিনীর খুব রাগ হলো। এত বছর পরে নন্দিনী ভাবল যে আজই সুযোগ,
আজ আমি এই মেয়েটাকে যা পারবো বলবো। নন্দিনী যা তা বলতে শুরু করে দিল সেই মেয়েটিকে। তারপর নন্দিনী দেখল মেয়েটা অঝরে কাঁদছে, অঝরে। নন্দিনীর মনটা খুব নরম ছিল, তাই মেয়েটাকে বলল, তুমি কাঁদছো কেন? তোমাদের তো এটাই কাজ, প্রত্যেকটা মানুষের সংসার নষ্ট করা। মেয়েটা বলল, দিদি, আমি সংসার নষ্ট করতে আসিনি গো। আমি জন্মেছি ওই পতিতালয়ে। আমরা দুই বোন ওখানেই জন্মেছি। আমার মাও একই কাজ করে। আমাদের বাবাদের কোনো পরিচয় হয় না, কিন্তু আমাদের এইভাবেই তো পেট চালাতে হয়। হঠাৎ করে ছোট বোনটা না একটা ছোঁয়াচে রোগের শিকার হলো, জানো। নন্দিনী বলল, ছোঁয়াচে রোগ? কি ছোঁয়াচে রোগ? বলল, আরে দিদি, বলে না এইডস এইডস, ওই যে এতবার এই সেক্স ওয়ার্কারদের যা হয়, আমাদের তো এই রোগেই মরতে হয় গো দিদি। কিন্তু আমার ছোট বোনটার খুব তাড়াতাড়ি ধরে ফেলেছে, তাই ও আর কোনো কাস্টমার এখন পাচ্ছে না। ওর কাছে এখন মাসি ওখানকার আমার মারা কেউ যেতে দিচ্ছে না কাস্টমারকে, তাই ওকে এখন আলাদা ঘরে রেখেছে। ও ট্রিটমেন্টের জন্য প্রচুর পয়সা লাগবে, তবু যদি বাঁচানো যায়, আর বেশি দিন হয়তো বাঁচবেও না। কিন্তু আমি তাই করে যাচ্ছি, আমাদের তো এটাই কাজ। আজ জমিদারবাবু আমাকে ধরে নিয়ে এসছে, কারণ আমার নাকি বয়সটা খুব কম, দেখতে সুন্দর, তার ভালো লেগেছে। কারণ জমিদারবাবু তো সারাদিন ওইখানেই পড়ে থাকে গো। আমরা কেন লোকের সংসার নষ্ট করব দিদি? এরাই তো ওখানে যায়। আর তোমার মতো এত সুন্দর একটা বউ থাকতে কেন যে উনি ওখানে যান তা তো আমরা জানি না দিদি। তবে আমাদের জীবন তো যন্ত্রণার। কথা শুনে নন্দিনীর খুব মন খারাপ লাগলো, কষ্টও হলো। ওর কান্না দেখে নন্দিনী বলল, এসো, আমার সাথে এসো। এ নাও, এখানে অনেক শাড়ি আছে, গয়না আছে, নিয়ে যাও। আমার কোনো দরকার নেই গো এসবের, কিন্তু আমার একটা কাজ করে দেবে, বড় উপকার হয়। তোমার যে ছোট বোন আছে, আমি তাকে আমার বাড়িতে রাখতে চাই। তার ট্রিটমেন্টের সমস্ত খরচ আমি দেব। তুমি তাকে আমার বাড়িতে রাখো, এই বাড়িতে। কারণ সে তো আর বেশি দিন বাঁচবে না। আর তোমার বোন যদি এখানে থাকে, আমার খুব ভালো হয়, আমি অনেক টাকা দেব। সেই মেয়েটা রাজি হয়ে গেল, বলল, খুব ভালো হয় দিদি, আমি কালই তাকে নিয়ে আসবো তোমাদের বাড়িতে। তোমার মতো মানুষ যদি সব জায়গায় হতো, খুব ভালো দিদি, তুমি খুব ভালো। বললো, তোমারও আর এই কাজ করতে হবে না, আমি যা পয়সা দেব তোমারও হয়ে যাবে সেটা। আজ এখান থেকে কিছু গয়না শাড়ি তোমায় দিলাম, নিয়ে যাও। এই গয়নাগুলো বিক্রি করলে তোমার অনেক দিন চলে যাবে। বেশ দিদি, খুব ভালো, খুব ভালো বলে সেই মেয়েটা নন্দিনীকে প্রণাম করে চলে গেল। পরের দিন সকালে জমিদার যতীন্দ্র সিংহ রায় যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, ঠিক সেই সময় মালতীকে নিয়ে সেই মেয়েটা এসে হাজির হলো নন্দিনীর কাছে। মালতী দেখতে শুনতে খুব মিষ্টি, একদম একটা বাচ্চা মেয়ে, বয়স হবে 18। নন্দিনী ভালো করে মালতীকে দেখল, দেখে নিয়ে গেল নিজের ঘরে, গিয়ে বলল, কোন শাড়িটা তোর পছন্দ দেখ তো। সে তো অনেক শাড়ি, এত সুন্দর সুন্দর শাড়ি দেখে মালতীর খুব ভালো লাগলো। বলল, দিদি, এগুলো আমি পরবো? আরে বাবা, আমি তোকে পরিয়ে দিচ্ছি, পর তো। আর চল বাথরুমে গিয়ে সুন্দর করে স্নান করে আয়, খুব সুন্দর করে এখানে সাজবি। আর এখানে যারা কাজের লোক আছে তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোর। সবাইকে ডেকে বললাম, আজ থেকে ও এখানেই থাকবে আমার সাথী হয়ে। এই বাড়িতে তো কোনো মেয়ে নেই, তাই সব কাজের লোকদের সাথে পরিচয় করিয়ে দিলাম। নন্দিনী মালতীকে সুন্দর একটা ঘর দিল, এই ঘরে তুই থাকবি। আমি তো একা থাকি এত বড় বাড়িতে, এই জমিদার বাবুকে তো চিনিস, কোন রাতে আসে, তাই তোকে নিয়ে আসলাম। মালতী খুব খুশি এরকম একটা বাড়ি পেয়ে। বেশ কটা দিন গেল, হঠাৎ করে জমিদার বাবুর চোখ পড়ল সকালবেলা। নন্দিনীকে জিজ্ঞেস করলো, এ কে? বলল, আমার এক সাথী, নিয়ে এলাম, কারণ আমি তো এখানে একা থাকি, আর কোনো কেউ থাকেও না এখানে, তাই আমার সাথে সারাদিন একটু কাটাবে, গল্প করবে। জমিদার যতীন্দ্র সিংহ রায় তো খুব খুশি এরকম একটা সুন্দর মেয়ে দেখে, খুব খুশি সে।
সে বলল, বেশ বেশ থাকুক, তোমার কাছে থাকুক। হ্যাঁ হ্যাঁ, সারাটা দিন তো তোমার যায়, আমি তো থাকিই না। আর এখন তো আমাদের ছেলে অনেক বড় হয়ে গেছে, ওরও তো কলেজ থাকে, থাকুক থাকুক, খুব ভালো। যতীন্দ্র সিংহ রায়ের চোখ পড়ল এই মালতীর দিকে। বেশ কটা দিন যতীন্দ্র সিংহ রায় ওনাকে দেখেই গেল, মালতীকে। একদিন বলল, নন্দিনী, আমার এই ঘরে একটু পাঠিয়ে দাও তো, হাত পাগুলো একটু ভালো করে টিপে দিত, সারাদিন তো অনেক কাজকর্ম যায়। নন্দিনী বলল, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এই নন্দিনী মালতীকে জমিদার বাবুর ঘরে পাঠিয়ে দিল। নন্দিনী ভাবল, এইভাবেই যদি সন্তানকেও বাঁচানো যায় এর হাত থেকে, রক্ষা করা যায়, এই অত্যাচারের হাত থেকে যাতে মুক্তি পায়, এই তার বুদ্ধি ছিল তাকে বাড়িতে আনার, মালতীকে। এই করতে করতে যতীন্দ্র সিংহ রায় সেই মেয়েকে শুরু করলো তার হাত পা টেপা। এইভাবেই দিন চলছে। আজ রাত 12টা, নন্দিনী পাশের ঘরে, আর জমিদার যতীন্দ্র সিংহ রায় আজ মালতীর ঘরে গেছে। মালতীর ঘরে গিয়ে যতীন্দ্র সিংহ রায় তার শারীরিক চাহিদা মেটাচ্ছে। এইভাবে যতীন্দ্র সিংহ রায় পরপর কিছুদিন ধরেই প্রত্যেক রাতেই মালতীর ঘরে যাচ্ছে। এখন আর পতিতালয় থেকে নতুন কোনো মেয়ে আসছে না। মালতীর সাথে শারীরিক সম্পর্ক চলছে, বেশ রোজই চলছে। এরকম করে একদিন যতীন্দ্র সিংহ রায় খুব অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে ডাক্তার এলো, সমস্ত টেস্ট হলো, হওয়ার পর ধরা পড়ল তার নাকি এইডস হয়েছে, HIV পজিটিভ। কিন্তু যতীন্দ্র সিংহ রায় তো বয়স হয়েছে না, তাই রোগটা আর নিতে পারল না। কিছুদিন বাদে যতীন্দ্র সিংহ রায় মারা গেল। নন্দিনীর তখন হাজার যন্ত্রণার অবসান হলো। ভাবল, কি শান্তি হলো, এই রোজ রোজ অত্যাচারের থেকে আজ নন্দিনী রেহাই পেল। নন্দিনী নিজেকে নতুন করে বাঁচাতে শিখল। বলল, আজ আমি নতুন করে বাঁচব, আমার সন্তানকে নিয়ে আমি মানুষ করব, এখানে সন্তানকে নিয়ে সুন্দরভাবে কাটাবো। এবার নন্দিনী মালতীকে চলে যাওয়ার জন্য বলবে এবং তার সমস্ত গয়না, শাড়ি, টাকা পয়সা দিয়ে দেবে। ঠিক কিছুদিন বাদে নন্দিনী হঠাৎ দেখল যে ওই ঘরের দরজা কেন জানি না জোর করে একটা বন্ধ হওয়ার আওয়াজ পেল। বেশ জোর করে একটা শব্দ হলো। তার ছেলে উদয় সিংহ রায় সেই মালতীর ঘর থেকে বেরোচ্ছে। নন্দিনী তো অবাক, এ কি ঘটলো, এ কি কাণ্ড ঘটলো। মালতীর কাছে উদয়, আমি আমার সন্তানকে বাঁচাবো কি করে বাঁচাবো মালতীর থেকে? এ আমি কি করলাম? আমি তো আমার সন্তানকে বাঁচানোর জন্য আমার এই এত বছরের অত্যাচার সহ্য করতে না পেরে তো আমি যতীন্দ্র সিংহ রায়কে এইভাবে শেষ করলাম, কিন্তু আমার সন্তান যাকে নিয়ে আমি বাঁচবো। মালতী বলল, উদয় সিংহ রায় নাকি তার বাবা মারা যাওয়ার পর থেকেই তার ঘরে যাতায়াত শুরু করে। তারও নাকি উদয়কে খুব ভালো লেগে যায়, তাই উদয় তার ঘরে প্রতি রাতেই যায়। শোনার পর নন্দিনীর মাথা ঠিক রাখতে পারল না। মালতীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দিল। সমস্ত টাকা পয়সা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে মালতীকে বার করে দিল। নন্দিনী জানল উদয়ও HIV পজিটিভ, এইডস রোগে আক্রান্ত। কিন্তু উদয়ের তো বয়স কম, কি নিয়ে বাঁচবে নন্দিনী আজ? কি নিয়ে বাঁচবে? সবার জন্য নন্দিনী বলি হলো। শেষ সম্বলটুকু তার ছিল সন্তান উদয়। খুব চেয়েছিল উদয়কে মানুষ করবে, বিদেশে লেখাপড়া করবে, উদয় একজন ভালো মানুষ হবে। কিন্তু তার গায়েও যে এই জমিদার বাড়ির রক্ত বইছে, কি করে বাঁচাবে এর হাত থেকে? একদিন উদয় তো বলেছিল যে মা, এই নরক থেকে পালিয়ে চলো। তাই নন্দিনী উদয়কে ডেকে বলল, তোকে আমি বাঁচাতে পারলাম না, আর তোকে আমি মানুষ করতেও পারলাম না, কারণ তুই হলো এই জমিদার বাড়িরই রক্তের, তাই তুই ঠিক তোর বাবা দাদুদের মতোই হয়েছিস। উদয় বলল, আর কিছু করার নেই মা, বলে ঘর থেকে উদয় আজ বেরিয়ে গেল। আর নন্দিনী
অনেকগুলো ঘুমের ওষুধ খেলো আর বলল, হায় ঈশ্বর, আমি পারলাম না শেষ রক্ষাটা করতে, তাই তুমি আমাকে তোমার সাথেই নিয়ে যাও। ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও এই নরক থেকে, আমি মুক্তি পেতে চাই, মুক্তি। নমস্কার।